সপ্তম দিনে গড়ালো ইরান ইসরায়েল যুদ্ধ, মানবিক সংকট চরমাভাবাপন্ন হবার আশঙ্কা জাতিসংঘের। লেবাননে ব্যাপকভাবে ইসরায়েলি হামলায় 100,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত। আমেরিকা ইরান সংঘাতে মধ্যস্থতা করতে জেনেভায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নিরাপদে অঞ্চল ত্যাগ করতে বাণিজ্যিক ফ্লাইটের বিকল্প হিসেবে প্রাইভেট জেটে ভরসা করছেন যাত্রীরা। মিথ্যা ও এআই দিয়ে তৈরি ভুয়া তথ্যে প্রবাসীদের আতঙ্কিত না হবার পরামর্শ কর্তৃপক্ষের। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া রুম্পা। এক সপ্তাহের টানা যুদ্ধে কোনো পক্ষ থেকেই নমনীয়তার সুর ভেসে আসেনি। শুক্রবারও ইরান ও ইসরায়েলের মাঝে পাল্টাপাল্টি আঘাতের খবর পাওয়া গেছে। জুমার নামাজের পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য শোক পালন করেন তেহরানের মুসল্লিরা। এ যুদ্ধে আমেরিকার সঙ্গে জোটবদ্ধ হয়ে যৌথ বাহিনীর তৎপরতায় একে অপরের প্রশংসা করেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং ইসরায়েলের নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি। অন্যদিকে যুদ্ধের পটভূমিতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে উল্লেখ করে সিরিয়া ও লেবাননের পরিস্থিতি বড় মানবিক সংকটের দিকে এগোচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন WHOর আঞ্চলিক পরিচালক হানান বালখি। সপ্তম দিনে গড়ালো ইসরায়েল ইরান যুদ্ধ। শুক্রবারও তেহরানের আকাশে ধূসর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের 50টি যুদ্ধবিমান তেহরানের নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির কম্পাউন্ডের নিচে থাকা একটি বাংকারে হামলা চালিয়েছে। খামেনি নিহত হওয়ার পরও ইরানের নেতৃত্ব ওই বাংকারটি ব্যবহার করছিল বলে দাবি করা হয়েছে। তবে হামলার মাঝেও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জন্য শোক জানিয়েছেন তেহরানবাসী। শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসালা ময়দানে হাজার হাজার ইরানি সমাবেশ করেন। একই সঙ্গে তারা আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনার বিরোধিতা জানান। অন্যদিকে ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার সকালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন বাসিন্দাও সামান্য আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। এদিকে জেরুজালেমে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ ইসরায়েলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবির সঙ্গে বৈঠক করেছেন। আমেরিকার সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে উভয়েই ইসরায়েলি আমেরিকার ঘনিষ্ঠ অংশীদারিত্বের প্রশংসা করেন। I'm very grateful for this partnership. I want to thank President Trump and Prime Minister Netanyahu and the teams for working day in, day out with the heroes in the frontier who are working all the time in order to change the course of history. I believe that the coalition that we are seeing now emanating in the Middle East is a force of good. It's a coalition of nations who want to seek a better future for the children of the Middle East. And I think most people in the world who understand this realize that for 47 years, the United States has been under the threat of this regime. They wish to destroy us, but they know they have to destroy Israel first. So that's why for all of these many years, they've been consistent in their message: death to Israel, death to America. And I'm just grateful that President Trump and Prime Minister Netanyahu decided that enough is enough. This is it's not a pleasant time, but it is an important and a necessary time for us to say to the regime that you can't keep killing Americans, Israelis, and frankly people all over the world, not just directly but through your proxies that have unleashed havoc around the globe. এই যুদ্ধে গত 7 দিনে ইরানের হামলায় 10 জন ইসরায়েলি নিহত হয়েছেন। অপরদিকে ইরানে অন্তত 1230 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় সেখানে 123 জন নিহত এবং 683 জন আহত হয়েছেন। এই অবস্থায় মানবিক বিপর্যয় চরম আকার নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। তারা জানিয়েছে লেবাননের ভেতরে প্রায় 100,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং সেখানে অবস্থান করা হাজার হাজার সিরীয় শরণার্থী সীমান্ত পেরিয়ে আবার নিজ দেশে ফিরে গেছেন। সংস্থাটি এই পরিস্থিতিকে একটি বড় মানবিক জরুরি অবস্থা হিসেবে বর্ণনা করেছে। ব্যাপক এই বাস্তুচ্যুতির কারণে লেবাননের রোগবালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি পর্যবেক্ষণ জোরদার করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO আঞ্চলিক পরিচালক
হানান মালখি জানিয়েছেন, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এবং পর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থার তীব্র অভাবে উদ্বিগ্ন তারা। One immediate concern is the disruption of humanitarian health supply chains. After a temporary pause, WHO's hub for global health emergencies logistics are now beginning to resume operations. The government of the UAE, with the World Food Programme and the Dubai Humanitarian, has confirmed it stands ready to facilitate urgent humanitarian shipments. More than 50 emergency supply requests across 25 countries are currently affected. নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। দক্ষিণ লেবানন এবং রাজধানী বৈরুতের দক্ষিণের উপশহরগুলোতে ইসরায়েল বৃহস্পতিবার রাতভর বিমান হামলা চালিয়েছে। এর আগে তারা বাসিন্দাদের এসব স্থান ত্যাগের নির্দেশ জারি করলে তাৎক্ষণিকভাবে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় মানুষজন। কিন্তু নিরাপদ আশ্রয় না পেয়ে বৈরুতের প্রধান সড়কে গাড়িতে বা বাসে হাজার হাজার মানুষকে রাত কাটাতে হয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী গত সোমবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে লেবাননও জড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে লেবাননের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। ইরানের পাশাপাশি লেবাননের উপর ব্যাপক পরিসরে হামলা শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে রাজধানী বৈরুত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। শুক্রবার সকালে বৈরুতের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এরই মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা বৈরুতে নতুন করে আরও এক দফা হামলা শুরু করেছে। IDF জানায় বৃহস্পতিবার দিবাগত রাতে তারা বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে 26 দফা হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ইরান সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়ার কমান্ড সেন্টার এবং অস্ত্র সংরক্ষণাগার। ইসরায়েলি সেনাবাহিনীর জারিকৃত সরে যাবার নির্দেশ পাওয়ার পরই দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ উপশহর থেকে পালাতে শুরু করেছে বাসিন্দারা। তবে তাদের অনেকেই নিরাপদ স্থানে যেতে না পেরে বৃহস্পতিবার রাতে বৈরুতের কেন্দ্রস্থল মার্টিন স্কয়ারের রাস্তায় রাত কাটিয়েছে। তারা আমাদের উচ্ছেদ করেছে আর আমরা চলে এসেছি। জীবনে কখনো এভাবে মাটিতে ঘুমাইনি। আমাকে বাধ্য হয়ে এভাবে ঘুমাতে হচ্ছে। কেউ একটি কম্বল এনে দেয়নি। أكيد شيء مش مقبول অবশ্যই এই পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। সত্যি বলতে লেবানিজ হিসেবে সবচেয়ে বিভ্রান্তিকর বিষয় হলো আমরা বুঝতে পারি না কার পক্ষ নেব। বলা চলে দুই পক্ষই একে অন্যের চেয়ে বেশি নিপীড়ন করছে, আর সেই নিপীড়নের শিকার হচ্ছে আমরা সাধারণ লেবানিজরা। এ কারণেই মানুষ বুঝে উঠতে পারছে না কিভাবে নিজেদের সান্ত্বনা দেবে যখন পরিস্থিতি এমন অবস্থায় এসে পৌঁছেছে। تواسي حالها ليش هي وصلت لهون বাসিন্দাদের সরে যাবার ইসরায়েলি নির্দেশ জারির পর ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তবর্তী শহর ও গ্রাম ছেড়ে যেতে ইসরায়েলি বাহিনীকে সতর্ক করে। গত সোমবার হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালালে ইসরায়েলও নতুন করে সামরিক অভিযান শুরু করে, যার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধে লেবাননও জড়িয়ে পড়ে। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ উপশহরের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর জারি করা ইভ্যাকুয়েশন বা বাসিন্দাদের সরে যাবার নির্দেশ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। এরই মধ্যে অন্তত 100,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই নির্দেশে বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছে। Lebanon is becoming a key flashpoint. I'm extremely concerned and worried about the latest developments following Hezbollah's attacks on Israel and Israel's heavy counterstrikes, as well as its extensive displacement orders that have already forced hundreds of thousands of people to flee their homes. And I call for an immediate cessation of hostilities. ভলকার তুর্ক বলেন, লেবানন এখন একটি বড় সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ খুবই উদ্বিগ্ন ও চিন্তিত। এই আগুন নিয়ন্ত্রণ ও নিভিয়ে ফেলতে বিশ্বকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক।
দীর্ঘদিনের পারমাণবিক দ্বন্দ্বের সমাধানে শান্তির দূত হয়ে জেনেভায় পৌঁছেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর বিন হামাদ আল বুসাইদি। গত ২৬ ফেব্রুয়ারি আমেরিকা ও ইরানের মধ্যবর্তী পরমাণু আলোচনার বৈঠকে নেতৃত্ব দেন তিনি। বৈঠকটি দুই দেশের দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে বিশ্বব্যাপী উত্তেজনা কমানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়। এছাড়া চলতি মাসে দুই পক্ষ আবারও আলোচনায় ফিরেছে, যেখানে মূল লক্ষ্য বহু বছর ধরে চলা বিরোধ ও কূটনৈতিক সমস্যার সমাধান করা। ওয়াশিংটন, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর ধারণা তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে, তবে এতে অস্বীকৃতি জানিয়েছে ইরান, যদিও এই আলোচনার মাঝপথেই থেমে যায় যৌথ বাহিনীর হামলায়। আর এই আলোচনার ভবিষ্যৎ নিয়েও সন্দিহান সংশ্লিষ্ট দেশগুলো, তবে তারপরও আলোচনাকে এগিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে ওমান। মধ্যপ্রাচ্যের সংঘর্ষ এড়িয়ে নিরাপদে অঞ্চল ত্যাগের বিকল্প হিসেবে প্রাইভেট জেটের উপর ভরসা করছেন যাত্রীরা। পোষা প্রাণীর সহজ ভ্রমণের লক্ষ্যে শনিবার দুবাইতে চালু হয়েছে প্রাইভেট ফ্লাইট সার্ভিস পেট এক্স জেটস। এই সার্ভিসের পরিকল্পনাকারী স্যামুয়েল লাইট মূলত দুবাই ও ব্রিটেনের মধ্যে যাত্রী ও তাদের পোষা প্রাণীর আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে এবং বাণিজ্যিক ফ্লাইটের ঝামেলা এড়াতে এই সার্ভিস চালু করা হয়। কিন্তু মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনায় ভিন্ন রূপ নিয়েছে মূল পরিকল্পনা। এটি এখন ব্যবহৃত হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে নিরাপদে পালানোর বিকল্প পথ হিসেবে। এসব ব্যক্তিগত জেটের কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে প্রাইভেট জেটের বুকিং হঠাৎ অনেক বেড়ে গেছে। নিজেদের পোষা প্রাণীর সাথে সহজে ভ্রমণ এবং বাণিজ্যিক ফ্লাইটের ঝামেলা এড়ানোর লক্ষ্যে স্যামুয়েল লাইট একটি প্রাইভেট ফ্লাইট সার্ভিসের উদ্যোগ নেন। গত শনিবার দুবাইতে পেট এক্স জেটস নামের এই সার্ভিস চালু করা হয়। মূলত দুবাই ও ব্রিটেনের মধ্যে যাত্রী ও তাদের পোষা প্রাণীর আরামদায়ক যাত্রা নিশ্চিত করাই এর লক্ষ্য ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার ফলে এই ফ্লাইটের চাহিদা এখন বেড়ে গেছে আশাতীত। এক সপ্তাহ ধরে ইরানের ভিতরে আমেরিকা ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশের আকাশসীমা। আটকে পড়েছে হাজারো মানুষ। জুনের প্রথমে চার্টার ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও সেই সময়কে এগিয়ে আনা হতে পারে বলে জানালেন স্যাম লাইট। তিনি জানান, তরুণ থেকে শুরু করে গর্ভবতী দম্পতি, বয়স্ক সহ সবাই অনুরোধ করছে মধ্যপ্রাচ্য থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে। এখানে অনেক ধরনের মিশ্র অনুরোধ ছিল। যুবক থেকে শুরু করে বয়স্করাও নিরাপদে যাত্রার জন্য আবেদন করছেন। এ ধরনের ব্যবস্থা ইউরোপের নানা দেশে এবং ভারতের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়। বিশ্বের অন্যতম এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম দুবাই এয়ারপোর্ট, যা বর্তমানে এই সময়ে আংশিকভাবে উড়োজাহাজ পরিচালনা করছে। তবে ফ্লাইটের সংখ্যা কম এবং অতি উচ্চ মূল্যের টিকিটের কারণে অনেকে এখন বিকল্প পথ হিসাবে বেছে নিচ্ছেন প্রাইভেট জেটগুলো। এদিকে আঞ্চলিক উত্তেজনা বাড়ার পর থেকেই প্রাইভেট জেটের বুকিং দ্রুত বেড়েছে বলে জানিয়েছেন ফ্রান্স ভিত্তিক প্রাইভেট জেট ব্রোকার জেট ভিআইপি এর সিইও আলতাই কুলা। দুবাই ও কাতার থেকে সরাসরি বের হওয়া বিপজ্জনক হওয়ায় অনেকে ফ্লাইট খুঁজছেন রিয়াদ ও মুস্কাত থেকে। এর মধ্যে দুবাই থেকে ইস্তানবুলের হালকা জেটের দাম বেড়ে $50,000 থেকে $100,000, আর বড় জেটের টিকিটের দাম $110,000 থেকে $200,000 পৌঁছেছে। এই অঞ্চলে উত্তেজনা বাড়ার পর থেকেই বুকিং উল্লেখযোগ্য বেড়েছে। বর্তমানে এই অঞ্চলে আকাশসীমার সীমাবদ্ধতার কারণে বের হওয়া খুবই জটিল। ফলে অনেকেই মধ্যপ্রাচ্য, বিশেষ করে দুবাই ও কাতার থেকে নিরাপদে বেরোনোর উপায় খুঁজছেন। তবে ফ্লাইটের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে ওমান থেকে ফ্লাইটের দাম এখন সবচেয়ে বেশি, যা মুস্কাত ও রিয়াদের বিমানবন্দরে ট্রাফিক ও এয়ার স্পেসের সীমাবদ্ধতার একটি বড় চ্যালেঞ্জ। কখনো কখনো শুধু ওমানে যাওয়ার অনুমতি পেতে 24 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে বলে জানান আলতাই কুলা। যুদ্ধ পরিস্থিতির কারণে দাম, নিরাপত্তা এবং সঠিক সময়ের জন্য এখন প্রতিটি মুহূর্তেই বিপদে পড়া মানুষের কাছে গুরুত্বপূর্ণ। আর তাই একটি পোষা প্রাণীর প্রাইভেট ফ্লাইট সার্ভিস মুহূর্তে হয়ে উঠেছে মানুষের আস্থার জায়গা। মুস্তফা শিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। ইরান, আমেরিকা ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে সৌদি আরব সহ গোটা অঞ্চল। তবে রিয়াদ ও সৌদির তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় শহরগুলোতে ড্রোন হামলার আশঙ্কা থাকলেও অন্য দেশের তুলনায় কম আতঙ্কে দিন কাটছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। বন্ধ হয়ে গেছে অনেক রুটের বিমান চলাচল। অনিশ্চয়তায় পড়েছেন ছুটিতে থাকা কর্মীরাও। শান্ত রিয়াদ, তবে তেহরানের আকাশ এখন আর নিরাপদ নয়। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পর থেকেই সৌদি আরবের প্রধান শহরগুলোতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
গত কয়েকদিনে আমেরিকান দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা এবং তেল স্থাপনায় হামলার আশঙ্কায় প্রবাসীদের মনে কিছুটা আতঙ্ক তৈরি হলেও সৌদি সরকারের সাহসী পদক্ষেপে স্বস্তিতে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে জানতে চায় আমাদের কি অবস্থা, আমাদের সৌদি আরবে নাকি অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সৌদি আরবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমরা অনেক ভালো আছি, আমাদের ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ সব ভালো চলতেছে এবং আমাদের বাংলাদেশ দূতাবাস থেকেও আমাদেরকে সতর্ক করছে, কোনো ধরনের সমস্যা নাই। আলহামদুলিল্লাহ সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে যুদ্ধবিরতির পথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ ছিল, এখন বিমান চলাচল শুরু হয়েছে, সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। আমাদের পাশের দেশ যে কাতার, তারপর হচ্ছে আপনার দুবাই, এই সমস্ত দেশে যে সমস্যাটা হয়েছে কিন্তু তার থেকে আমরা যথেষ্ট পরিমাণ ভালো আছি এবং আমাদের গভর্নমেন্ট এখানে যথেষ্ট সোচ্চার রয়েছে। প্রশাসনিক দিক থেকে আমরা খুব সাপোর্ট পাচ্ছি, প্রতিনিয়ত আমাদের খোঁজখবর নিচ্ছে এবং আমাদের যে ভয় ছিল সেই ভয় আমাদের নেই। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার প্রভাব পড়েছে আকাশপথেও। ঢাকা ও চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী কয়েকশো ফ্লাইট এরই মধ্যে বাতিল করা হয়েছে। এতে করে চরম অনিশ্চয়তায় পড়েছেন ছুটিতে থাকা হাজারো রেমিটেন্স যোদ্ধা, যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। দেশবাসী, আমাদের বাবা মা যারা আছেন প্রবাসী, তাদের জন্য অবশ্যই চিন্তায় আছেন, তারা চিন্তিত। তবে আমি বলবো যে আপনারা সেই শঙ্কামুক্ত থাকেন, চিন্তা না করেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। সৌদি আরবে যারা উমরা ভিসা আসছেন বা বিভিন্ন ভিসা আছেন, সৌদি সরকার এটা বলছে যদি কখনো এটা মেয়াদ শেষ হয়ে যায় কোনো চিন্তা না করার জন্য এটা সৌদি সরকার দেখবে। আতঙ্কিত না হয়ে বিভিন্ন হিউম্যান না ছড়াইয়া সবাই একটু ধৈর্য ধারণ করেন। ইনশাল্লাহ ফ্লাইট চালু হচ্ছে, আরো চালু হবে, আমরা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবো ইনশাল্লাহ। আতঙ্ক হওয়ার কিছু নাই, আল্লাহর উপরে ভরসা রাখেন, নিজের উপরে নিজে কনফিডেন্স রাখেন, সবাই সহযোগিতা করেন এবং কি আপনি নিজে সচেতন থাকলে আপনার পাশে আপনার বন্ধু বান্ধব সবাই সচেতন থাকবে। এই পরিস্থিতিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও রিয়াদস্থ মিশনগুলো প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। দূতাবাস জানিয়েছে প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সৌদি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং যে কোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের দূতাবাসের হটলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। রেমিটেন্সের প্রধান উৎস এই মধ্যপ্রাচ্য যদি দীর্ঘমেয়াদী যুদ্ধের কবলে পড়ে, তবে শুধু প্রবাসীরাই নয়, বড় ধরনের ঝুঁকিতে পড়বে বাংলাদেশের অর্থনীতিও। তাই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন সবার প্রত্যাশা বলছেন প্রবাসী বাংলাদেশিরা। বাসুদেবনাথ, এবিএন 24 নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে ইউনাইটেড আরব আমিরাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। দেশটিতে জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক এবং প্রবাসীরা নির্ভয়ে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও নিয়ে জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে বাস্তবতা হলো ইউনাইটেড আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক এবং শক্তিশালী। আমেরিকার প্রযুক্তি থার্ড এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর দিয়ে দেশটি তার আকাশসীমা সুরক্ষিত রেখেছে। সংযুক্ত আমিরাতের সরকার তার মানুষ, তার জনগণকে এবং প্রবাসীদেরকে কিভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছে এবং সেফটি দেওয়ার জন্য যা করা প্রয়োজন তা করে যাচ্ছে। কিন্তু এআই দিয়ে কিছু সংখ্যক মানুষ এটাকে, এই পরিস্থিতিকে অ্যাবনর্মাল করার চেষ্টা করছে, যেটা আদৌ কাম্য নয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আকাশপথে আসা শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল অত্যন্ত সফলভাবে ধ্বংস করেছে আমিরাতি বাহিনী। যদিও ধ্বংসাবশেষের কারণে কিছু বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, তবুও সরকারের কঠোর নজরদারিতে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। শুধু অফিসিয়াল চ্যানেলগুলো প্লিজ আপনারা ফলো করেন। কন্টিনিউয়াস কিন্তু এই দেশ আমাদেরকে আপডেট দিচ্ছে, আমরা যেন ওই চ্যানেলসগুলো আমরা ফলো করি, আমরা যেন ফেক নিউজ বিশ্বাস না করি এবং ফেক নিউজ যেন আমরা না ছড়াই। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ, আমরা জানি যে কীভাবে এইসব এখানে কত রকমের মিস ইনফরমেশন তৈরি করা যায়। প্রবাসীরা বলছেন কর্মক্ষেত্র থেকে শুরু করে বাণিজ্যিক এলাকা সব জায়গাতেই পরিস্থিতি আগের মতোই শান্ত। তারা স্থানীয় প্রশাসনের সক্ষমতার উপর পূর্ণ আস্থা রাখছেন।
দেশ থেকে আমাদের পরিবার আমাদেরকে ফোন করে জানাচ্ছে যে এদেশে নাকি নানান বিল্ডিং ধসে পড়ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে সোশ্যাল মিডিয়াতে যে এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি একদম স্বাভাবিকভাবে, বলা যায় যে সংযুক্ত আরব আমিরাতের জীবনযাত্রা একদম স্বাভাবিকভাবে চলছে, যেমনটা আমরা এখানে পূর্বে চলেছি। যে কোনো সংকটের মুহূর্তে গুজব না ছড়িয়ে শুধুমাত্র সরকারি গণমাধ্যম এবং নির্ভরযোগ্য তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সোশ্যাল মিডিয়ায় অসংলগ্ন কোনো তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।